হ্যাঁ, বিসমিল্লাহ শুরু করছি আর কি। বিসমিল্লাহ বলছি আগে। তো ম্যাট্রিয়া মেডিকায় কোষ্টিকাম নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো কোষ্টিকাম সম্পর্কে আমরা কম বেশি সবাই বুঝি এবং জানি, এবং কোষ্টিকামকে একটা পলিক্রেশ মেডিসিন বলা হয়। বহুল ব্যবহার আছে কোষ্টিকামের। ডাক্তার নেয়াজ বলছেন যে হ্যানিম্যান শুধু যদি কোষ্টিকামটাকে আবিষ্কার করে ক্ষান্ত দিতেন, তাহলে ওনার কাছে আমরা চিরঋণী হয়ে থাকতাম, বিশ্বের সমস্ত মানুষ। শুধুই যদি খালি কোষ্টিকামটাই আমাদেরকে আবিষ্কার করে দিতেন। নেয়াজ বলছে এই কথাটা। তাহলে কোষ্টিকামটা কত বড় মাপের মেডিসিন। আর কোষ্টিকামটা এটা আবিষ্কার করেন কিন্তু স্বয়ং হ্যানিম্যান নিজেই। এটা রবিন স্যার কি বলছে কোষ্টিকাম কি মাস্টার অফ মেডিসিন? মাস্টার অফ মেডিসিন বলছে কোষ্টিকাম। কোষ্টিকাম ছাড়া চেম্বার চলবে না, ঠিক আছে? তো এই কোষ্টিকামের আসলে কোষ্টিকামটা কোষ্টিক পটাশ বলা হয়, পটাশিয়াম হাইড্রেটও বলে আর কি। যাই হোক, অনেক হ্যাঁ সুন। সো সুনের পানি থেকে আর কি এটার উৎপন্ন তৈরি আর কি। তো যাই হোক, এটার ব্যাপারে বেশি না জানলেও চলবে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সময় কম, তো আমি অন্য ধারায় আনছিলাম একটা, কিন্তু সেটা হ্যাঁ আছে। হ্যাঁ, তো কোষ্টিকামটা সেটা হচ্ছে কি, তাহলে একটু বোর্ড ব্যবহার করতে হবে। এটা মুখ দিয়ে বলে সমস্যা নেই, বই বিভিন্ন তা ঠিক আছে। মুখ দিয়ে আর বুক দিয়ে, বুঝছেন? বুক মানে অন্তর দিয়ে, পার্থক্য আছে। এটা হচ্ছে কি, হ্যাঁ সে না লাস্টটা বা কই আছে খুঁজি বের করা লাগবে। খুঁজে বাইর করেন। এইটা সেই কলম নাকি? হ্যাঁ, তাহলে আমরা কোষ্টিকাম সম্পর্কে বিসমিল্লাহ তো গেলে আনা রোদ আসবে, রোদ খারাপ রোদ আসবে এই কোষ্টিকাম আজকের তাহলে আলোচনা কোষ্টিকাম। তো কোষ্টিকামের প্রথমে যেটা বলতে যে কোষ্টিকামের কনস্টিটিউশন জানতে হবে। কনস্টিটিউশন জানা দরকার কোষ্টিকামের, যে এটা আমাদের রবিন বর্মন বলে অনেকটা ফিজিক্যাল মেকআপ সহ অন্যান্য আর কি, মানে ধাতুগত অবস্থাটা কোষ্টিকামের কি। তো এক নম্বরে বলতেছে কোষ্টিকামের লোকগুলো আসলে দেখতে কেমন হয়। তো আমি বিভিন্ন বই পুস্তক ঘাঁটে যেটা দেখলাম যে কেউ কেউ বলছে কোষ্টিকামের লোক কৃষ্ণ বর্ণের হয়, কেউ কেউ বলছে এরা বর্ণ হলদেটে হয়, মানে অনেকটা এক্সেসিভ হলদে কালার, ইয়েলোইশ এরকম হয়। আর বলছে যে এদের ডার্ক হেয়ার হয়, মানে এদের চুলগুলো কালো। কেউ কেউ বলছে যে এদের চোখও মানে কালো, চোখের কালো মানে কি, চোখের ওই যে যেটা মনিটা সেটা কালো বলা হয়। রিজিড ফাইবার বলছে, রিজিড ফাইবার মানে মাংস পেশিগুলো খুব শক্ত, মাংস পেশিগুলো খুব শক্ত হয়, ঢিলে ঢালা না, শক্ত মাংস পেশির লোক, ডায়াবেটিসের মতো রিজিড ফাইবার। এবং আর একটা বলছে যে এরা শ্যালো কমপ্লেক্সন, মানে একটু ময়লাটে আর কি, মানে গায়ের চামড়ার রং একটু ময়লাটে, পাংশুটে এইরকম, মানে অনেকটা শ্যামা বরণ বলা, ডার্ক কমপ্লেক্স বলা, সেমি ডার্ক কমপ্লেক্স। আর পাশাপাশি এরা খুব উইক পারসন হয়, উইকলি, শারীরিক মানসিকভাবে এরা খুব উইক থাকে, উইক। এইটা হচ্ছে এর কনস্টিটিউশনের প্রথম ধাপ। আমরা একটা রুগী আসবে, আমরা রুগীটাকে দেখবো, প্রথমে কি দেখবো, রুগীর চেহারা দেখি না, আমরা রুগীর চেহারা দেখি। এরা আছে ক্যাসেকটিক, মানে একটু ভগ্ন স্বাস্থ্য, রোগা চেহারা, এরা একটু রোগা চেহারার হয়। এদের গায়ের রং পাইলাম কালো, এদের চুল কালো, এদের চোখ কালো, কথা বুঝছেন? এদের মাংসপেশিগুলো শক্ত। তাহলে গায়ে অনেক সময় রোগীর হাত দেখিয়েও কিন্তু ইয়ে করতে হয়, যাকে বলে ফিজিক্যাল অবজারভেশন। এইটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব কম, মানে ডাক্তাররা খুব কম ইউজ করে আর কি। ফিজিক্যাল অবজারভেশন একটা আছে গুরুত্বপূর্ণ পার্ট আর কি চিকিৎসার ক্ষেত্রে। এই জন্য গায়ে হাত দিয়েও দেখতে হবে যে মাংসপেশিগুলো কীরকম, ঢিলে ঢালা না শক্ত টাইপের মাংসপেশি, ঠিক আছে? এটা দেখলেই বোঝা যাবে। এমনি চেহারাও বোঝা যায় মানুষের, যে কার মাংসপেশি ঢিলা, কার মাংসপেশি ঢিলা। মানুষ কি, যাদের গায়ে চর্বি বেশি তাদের মাংস কিন্তু অটোমেটিক ঢিলা হয়, দেখলেই বোঝা যায়। না, হাত দেওয়া যাবে রুগীর গায়ে। শোনেন, রুগীর গায়ে হাত দেওয়া যাবে, কথা বুঝছেন? আর একটা কথা কি, রুগীর সঙ্গে আমাদের র্যাপোর্ট বিল্ড আপ করতে হবে। র্যাপোর্ট বিল্ড আপ মানে কি, সম্পর্কের উন্নয়ন করতে হবে। এই 2-4-10 মিনিটের মধ্যে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে। ফ্রেন্ডশিপ তৈরি না করলে রুগী আপনার কোনো কথা বলতে দেবে না। এই জন্য আমাদের মাইন্ডে বলা হচ্ছে যে রুগী আপনাকে
মানে আপনার দিকে তাকাইলেও মাইন্ড করতেছে, সেই রুগী কিছুক্ষণ আলাপ করার পরে সে তার মানে সেই গোপন অংশের কোনো সমস্যা সেটাকে সে দেখাচ্ছে। মানে প্রথমে ছিল সে টিমিডিটি ব্যাশফুল, পরে সেটা নেকেডস ওয়ান্টস টু বিতে চলে যাচ্ছে। এগুলো রুব্রিক, মাইন্ডের রুব্রিক। টিমিডিটি ব্যাশফুল মানে লজ্জাশীলতা, ভীরুতা। কিন্তু আপনার সঙ্গে কিছুক্ষণ আলাপ করার মধ্যে এমন ফ্রেন্ডশিপ তৈরি হলো, তখন নেকেডস ওয়ান্টস টু বি, অর্থাৎ কাপড় খুলে আপনাকে কাপড় সরায়ে আপনাকে দেখাচ্ছে যে ডাক্তার সাহেব, অথচ সেই পাটটা আপনাকে দেখানোর কথা নয়, কিন্তু আপনাকে দেখাচ্ছে। কেন? এই যে ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল। তাহলে একজন ডাক্তারের প্রধান কাজ হচ্ছে রোগীর সঙ্গে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হ্যাঁ, র্যাপোর্ট বিল্ড আপ করা, অল্প সময়ের মধ্যে র্যাপোর্ট বিল্ড আপ করা। যাই হোক, আমরা তাহলে কনসিশনের প্রথম ধাপটা আমরা বুঝলাম, তাই না? আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা আসি। শিশুদের ক্ষেত্রে স্পেশালি এই ইয়াতে কিছু বলা আছে। শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বলা আছে কি, যে শিশুদের কিন্তু কালো, মানে এদেরও চুল কালো, এদেরও চোখ ওই যা বললাম, এরা কিন্তু একটু নরম প্রকৃতির, এরা একটু ডেলিকেট, মানে একটু নরম প্রকৃতির শিশুদের। আর আরেকটা শিশুদের কনস্টিটিউশনে বলতেছে যে এদের যখন দাঁত ওঠে না, দাঁত ওঠার সময় ওই মাড়ির ছাল উঠে যায়, দাঁত ওঠার সময় মাড়ির ছাল উঠে যায়, বা দাঁত ওঠার সময় খিঁচুনি হয়, খিঁচুনি হয়, খিঁচুনি হয় এবং দাঁতের মাড়ির ছাল উঠে যায়। আর শিশুরা রাত্রে প্রস্রাব করে, প্রথম রাত্রেই শিশুরা প্রস্রাব করে। তাহলে শিশুদের ক্ষেত্রে আমরা আবারও বলি যে শিশু ক্ষেত্রে এর মানে কালো চোখ আর কালো চুল, এরা একটু নরম প্রকৃতির ছেলে। এরা দাঁত উঠার সময় এদের কিছু সমস্যা দেখা দেয়, খিঁচুনি হয়, দাঁতের মাড়ির ছাল উঠে, এবং এরা প্রথম শয্যায় বিছানায় প্রস্রাব করে। তাহলে এইভাবে যদি আমরা সেট করি নেই না, তাহলে কোষ্ঠী আমার মাথা থেকে আমাদের আউট হবে না। এই কিছু রুব্রিক আছে, রুব্রিকগুলো সম্পর্কে একটু মানে ধারণা আমরা চাচ্ছি কি, এই যে একটু আগে যে ভদ্রলোক বলে গেল, ইনি কিন্তু অষ্টধাতুর লোক। অষ্টধাতু মানে কি, এনার সম্পর্কে আমি কিছু জানি, এই জন্য বলি। ইনি হচ্ছেন ক্লাসিক্যাল পণ্ডিত, ইনি হচ্ছেন সেগাল মেথডের পণ্ডিত, ইনি হচ্ছেন গো ব্যাক থিওরি, কি মেথড ওটা গেলে মানে, হ্যাঁ, না ওটার একটা মেথড আছে না, রিয়েল মেথডে এক্সপার্ট। তো ইনি কখনো কিন্তু ইনি ক্লাসিক্যাল কথা বলতেছে, কখনো এখানকার বক্তব্যে কখনো সেগাল মেথডে যাচ্ছে, সঠিক না? এই যে যেমন আমি বলি, শেষে উনি একটা বক্তব্য দিল যে একটা রোগীর প্রাথমিক অবস্থা কি জানার জন্য একটা উদাহরণ দিল। রোগীকে প্রশ্ন করছে, সেগাল মেথডে প্রশ্ন করা হয়, আচ্ছা আপনার যে এত সমস্যা, আপনি যখন একা থাকেন কি চিন্তা ভাবনা করেন? তখন রোগী বলে, বিভিন্ন কথা বলে, তার মধ্যে একটা কথা, ইনির যে কথাটা এটাও বলে, কি বলে, যে ডাক্তার সাহেব, কেন জানি আমার মন বলে আমি আর বাঁচবো না। দিস ইজ দ্য লাস্ট মানে ওয়ার্ড অফ প্যাশেন্ট। এই কথার উপর সেগাল মহোদয়, ডাক্তার এম.এল. সেগাল খুবই গুরুত্ব আরোপ করছেন। উনি সেখান থেকে এই ব্যাখ্যাটা দিয়েছেন। আমি ধরছি, আপনারা ধরতে পারেন নাই, আমরা ওইটাকে অতটা পাত্তা দেই না। আমরা বড় জোর রুব্রিক হবো ফেয়ার ডেথ অফ, কি আসে আসুক দেখা যাবে। আমাদের কিন্তু অন্যদিকে আমাদের মৃত্যুর ভয় আছে, কিন্তু ওটার উপর এইরকম এক্সেসিভ আমরা জোর দেবো না, কিন্তু উনি জোর দিয়েছেন, বুঝছেন? এই জন্য ঠিক আছে, ওনার পক্ষ থেকে আমরা কিছু রুব্রিক লিখি। এই যে এখানে যে কথাগুলো আমি বললাম না, এই যে বাচ্চাদের ক্ষেত্রে এগুলোর রুব্রিক আছে, কিন্তু প্রত্যেকটা রুব্রিক আছে। সব রুব্রিক দিয়ে কোনো লাভ নাই। আপনার এই যে বাচ্চাদের রুব্রিকটা দেই, বাচ্চার লিখবো কি না? লিখবো। বাচ্চার রুব্রিক হচ্ছে কেন্ট থেকে এই রুব্রিকটা আসছে। এটা হচ্ছে কেন্টের ব্লাডার এই ব্লাডার সেকশন থেকে এই রুব্রিকটা আনছে। সেখানে হচ্ছে ইউরিনেশন ইনভলন্টারি ফার্স্ট স্লিপ, হ্যাঁ, ইউরিনেশন ইনভলন্টারি ফার্স্ট স্লিপ, FIRST ফার্স্ট স্লিপ, প্রথম ঘুমে। দেখেন, এই রুব্রিকটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমাদের রেপার্টরি যদি কাছে থাকে, তাহলে আমরা রেপার্টরি করে বাড়ি করবো। কোথায় যাব? ক্যান্টের রেপার্টরিতে ব্লাডারে যাব, ব্লাডার অধ্যায়ে যাব।
যা দেখবো যে ইউরিনেশন মানে প্রস্রাব করাকে ইউরিনেশন বলা হয়। ইনভলন্টারি মানে কি ডাইরেক্ট হয়ে গেছে। কখন ডাইরেক্ট হয়? ফার্স্ট স্লিপ। অসারে প্রস্রাব করে ফার্স্ট স্লিপ, প্রথম ঘুমে। তো এইভাবে আমি উদাহরণ সবগুলো দিলে অনেক দেরি হবে। মারপি থেকে আসছে চিলড্রেন ডেন্টিনেশন ডিফিকাল্ট টিথিং ইন্টারট্রিগো একটা ইংরেজি শব্দ, এটা মানে ছাল ওঠা। ছাল ওঠা। তাহলে এটা মারফি নিয়ে আসছে, চিলড্রেন অধ্যায় নিয়ে আসছে। ডেন্টিশন মানে দাঁত ওঠার সময় ডিফিকাল্ট, খুব কষ্ট হয়, এবং টিথিং ইন্টারট্রিগো উইথ, এবং এই দাঁতের এই ছাল ওঠে। মারফি ক্লিনিকে বলছে কনভালশন জেনারেল ডেন্টিশন ডিউরিং, মানে যখন দাঁত ওঠে তখন কনভালশন মানে কি খিঁচুনি, কাঁপুনি দেখাবে। তাহলে কনসিশনের প্রথম একটা সবার জন্য বলছি, পরে শিশুদের জন্য বলছি। 3 নম্বর পয়েন্ট কনসিশনের, সেটা হচ্ছে রোগী সাময়িক উপশম পায়, তারপর একই রকম থাকে। মানে আমাদের কোষ্ঠিকামের রোগী যদি কোষ্ঠিকাম প্রয়োগ করা হয় তাহলে সাময়িক উপশম হয়, পরে আর উপশম হয় না। এই জিনিসটা জানা দরকার। এই কারণে এই রকম ঘটনা সালফার এবং সুরিনামের ক্ষেত্রেও হয়। এটা কেন দিছে এখানে কনসিশনে এটার কারণ হচ্ছে জানা দরকার ডাক্তার হিসেবে আমাকে। কোষ্ঠিকাম দিলাম, 1 মাস ভালো কাজ করলো, এখন কিংবার কাজ করতেছে না, তাই না বিষয়টা? তখন কিন্তু আমাদের কাজ যখন করে না, তখন কিন্তু আমরা কি করি, তার প্রতিবন্ধক, ওই একটু আগে ক্লাস হলো, হ্যাঁ অবস্ট্রাকল কি আছে সেগুলো বের করি। কিন্তু ইনি বলতেছেন যে যদি কোষ্ঠিকামের রোগী হয় তাহলে এটা কিন্তু সাধারণ ঘটনা। এরকম হইতে পারে যে সাময়িক বন্ধ থাকতে পারে কিন্তু আবার কাজ করবে। তাহলে আমাদের এর মানে এই নয় যে আমাদের ঔষধ চেঞ্জ করার কোনো দরকার নেই, বরঞ্চ আমাদের ঔষধ চালায় যাওয়া, তারপরে পোটেন্সি যে সময় পোটেন্সি পরিবর্তন হবে সে সময় পোটেন্সি পরিবর্তন করে যাওয়া। সালফার সুরিনামের মধ্যে ওইটা আছে। এটা কনসিশনের 3 নম্বর পয়েন্ট। তাহলে কনসিশন শেষ। 1 নম্বর ওভারঅল কনসিশন, 2 নম্বর শিশুদের, আর 3 নম্বর একটা অবস্থা বর্ণনা করছেন কোষ্ঠিকামের পেশেন্টের। তো কাজ করে কোথায় কোথায় আসলে এটা একটু জানতে হবে আমাদের। ফেয়ার অফ অ্যাকশন, ক্রিয়াস্থল, একটু আগে বলি ক্রিয়াস্থল খুবই জানা দরকার আছে। প্রত্যেকটা মেডিসিনের ক্রিয়াস্থল জানা দরকার আছে, যে এই মেডিসিনটা শরীরের কোন এটা লক্ষণ কাজ করে। তো এটা কাজ করে রেসপিরেটরি ট্রাক্ট, শ্বাসতন্ত্রের উপরে এর বিহুক, অর্থাৎ শ্বাসতন্ত্রের রোগ হয় এই কোষ্ঠিকামের। ইউরিনারি ট্রাক্টস মানে প্রস্রাব যে তন্ত্র আছে সেটার উপরে। স্কিনের উপর কাজ করে, থ্রোট এই যে গলার উপর কাজ করে, এবং ভোকাল কর্ডের উপর কাজ করে, স্বরতন্ত্রের উপর কাজ করে। তাহলে সার্বিকভাবে কাজ করে নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। ওভারঅল একটা কথা বলা যেতে পারে যে নার্ভাস সিস্টেমের সবচাইতে মানে 1 নম্বর ওষুধ যদি হোমিওপ্যাথি হয় সেটা মাস্টার মেডিসিন বলা, মাস্টার মেডিসিন অফ হোমিওপ্যাথি সেটা হচ্ছে কোষ্ঠিকাম। তাহলে এটা একটা নার্ভাস সিস্টেমের, নার্ভাস সিস্টেম নিয়ে আমাদের আব্দুল হাকিম ভাই পরে চলে আসবে, নার্ভাস সিস্টেম নিয়ে চলে আসবে। যাই হোক, তাহলে আমরা ফেয়ার অ্যাকশনগুলো পাইলাম। আমরা কোথায় কোথায় কাজ করে? ইউরিনারি ট্রাক্ট, স্কিন, থ্রোট, এগুলোর উপরে কাজ করে। এখন আমরা চলে যাবো এর পরবর্তী ধাপে, সেটা হচ্ছে মেন্টাল জেনারেল, মানসিক লক্ষণ, সাধারণ মানসিক লক্ষণ, মেন্টাল জেনারেল। এই কথাগুলো অনেকের কাছে আবার নতুন মনে হতে পারে যে আরে ইয়াতে আসলাম মেডিকে আবার এগুলো কি বলতেছে, এরকম হইতে পারে। কারণ মেন্টাল জেনারেল, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মেন্টাল জেনারেল, অর্থাৎ সাধারণ মানসিক লক্ষণ কোন মেডিসিনের কি সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো মেন্টাল জেনারেল 1 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করছি যে এই কোষ্ঠিকামের রোগী অসুস্থ হয় এলিমেন্টস ফ্রম লং লাস্টিং গ্রিফ অ্যান্ড সরো। 1 নম্বর পয়েন্ট লং লাস্টিং গ্রিফ অ্যান্ড সরো, মানে দীর্ঘদিনের দুঃখ যন্ত্রণা, মানসিক দুঃখ কষ্ট ভোগ করার কারণে কোষ্ঠিকামের রোগীতে পরিণত হয়। এটা 1 নম্বর পয়েন্ট। দীর্ঘদিনের শারীরিক মানসিক দুঃখ কষ্ট ভোগ করার কারণে কোষ্ঠিকামের পেশেন্ট হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে লস অফ স্লিপ। 2 নম্বর পয়েন্ট লস অফ স্লিপ, দীর্ঘদিন ঘুম না হওয়ার কারণে।
দীর্ঘদিন ঘুম না হওয়ার কারণে ধীরে ধীরে কোষ্ঠীকামের রোগীতে পরিণত হয়। নাইট ওয়াচিং, রাত্রি জাগরণের কারণে, অনেকে রাত্রি জাগে বিভিন্ন কারণে, কিন্তু দীর্ঘদিন কেউ যদি রাত্রি জাগরণ করে, ঘুম না পারে, তাহলে সে ধীরে ধীরে কোষ্ঠীকামের রোগীতে পরিণত হয়। নাইট ওয়াচিং বলা হয়। এরকম সিমিলার মেডিসিন হচ্ছে কোকুলাস এবং ইগনেশিয়া। কোকুলাস এবং ইগনেশিয়া, নাক্স ভোম, এগুলো আছে। এরাও দীর্ঘদিন রাত্রি জাগরণের কারণে অসুস্থ হয়। হ্যাঁ, যাই হোক, উনি ঠিকই বলছেন মাঝখানে যে তাহলে কোষ্ঠীকামের সঙ্গে কি যুক্ত হবে? অ্যাংজাইটি। কারণ আমরা জানি গ্রেট অ্যাংজাইটির মেডিসিন হচ্ছে কোষ্ঠীকাম আর্সেনিক। তো সুতরাং কোষ্ঠীকাম হবে অ্যাংজাইটি যোগ হলে। সাডেন ইমোশন, আরেকটা কারণ দেখেন, সাডেন হঠাৎ ইমোশন, ফিয়ার, প্রাইড, জয়, এখান থেকে অসুস্থ হয়। হঠাৎ কোনো ইমোশন আবেগতাড়িত, অতিরিক্ত আবেগতাড়িত হয়ে গেলে সে অসুস্থ হয়ে যেতে পারে কোষ্ঠীকামের রোগী। ভয় থেকে, আতঙ্ক থেকে এবং আনন্দ উল্লাস থেকে। অনেকে দেখেন না যে বিয়ের বাড়িতে খুব আনন্দ, এই আনন্দ হইতে হইতে একজন কিন্তু কি মানে স্ট্রোক করে ফেলে। কারণ এই আনন্দে যে স্ট্রোক করছে কি ফ্রম জয়, জয়ফুল কন্ডিশন, জয় থেকেই কিন্তু সে তার এই অবস্থা হয়েছে। যদি আর আরও ওষুধ আছে কোপিয়া এবং জেলসিমিয়াম, আমরা জানি কোপিয়া, ক্রুডাম এবং জেলসিমিয়াম, এরাও কিন্তু জয় থেকেই এরা অসুস্থ হয়। তাহলে সাডেন মানে এটা হঠাৎ আক্রমণ আছে, ইমোশন থেকে, ফিয়ার থেকে, ফ্রাইড থেকে এবং জয় থেকে অসুস্থ হয়। আরেকটা হচ্ছে অ্যাঙ্গার অর ভ্যাকসিনেশন, রাগ, অতিরিক্ত রাগ থেকে এবং ভ্যাকসিনেশন মানে বিরক্তি থেকে। ভ্যাকসিনেশন, হ্যাঁ, ভ্যাকসিনেশন বিরক্তি থেকে, বিরক্তি থেকেও এই লোক অসুস্থ হইতে পারে। অ্যাঙ্গার থেকেও এই লোক অসুস্থ হইতে পারে। অ্যাঙ্গার বুঝি আমরা সবাই, অ্যাঙ্গার কি জিনিস বুঝি? অ্যাঙ্গার মানে রাগ না? রেজ মানে কি? রেজ মানে রাগ। ইরিটেবিলিটি মানে কি? ওটাও রাগ। পার্থক্য দিক বলেন, করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলি সময় কম। সেটা হচ্ছে ইরিটেবিলিটি মানে হচ্ছে ইরিটের বাংলা হচ্ছে ক্রোধ প্রবণ। ইরিটেবিলিটি মানে ক্রোধ প্রবণ। ক্রোধ প্রবণ মানে ব্যাঙের মতন, ইয়া ব্যাঙ দেখেন নাই আপনারা? না না, টোটা ইয়ে কতগুলো ঘরে করা না, ওটা না সোনা ব্যাঙ না, আর একটা ব্যাঙ আছে না যেটা দিয়ে ইয়া করি আমরা, বায়োলজি প্র্যাকটিস করি। একটা ইয়া ব্যাঙ থাকে না, বলাবেন না, ঘরের মধ্যে থাকে একটা অনু ব্যাঙ। ওকে খালি একটু আঘাত করি, দেখেন দেখছেন আপনারা, ফলে এরকম ফলে। ইরিটেবল মানে হচ্ছে ক্রোধ প্রবণ, ক্রোধে ফেটে যাচ্ছে কিন্তু কোনো অ্যাকশনে যাবে না, এর নাম হচ্ছে ইরিটেবিলিটি। হতে পারে ক্রোধে ফেটে পড়ছে, অ্যাকশনে যাবে না, অ্যাকশনে যাবে না। অ্যাঙ্গার, হ্যাঁ, এই যে ভেতরে ভেতরে অ্যাঙ্গার মানে প্রকাশিত রাগ। অ্যাঙ্গার রাগ হইলেই বাচ্চার গায়ে হাত তুলবে, এর নাম হচ্ছে অ্যাঙ্গার। আর আরেকটা কি বললাম? রেস ফিউরি মানে হচ্ছে এমন রাগ কমপক্ষে দুই একটা জিনিস না ভাঙা পর্যন্ত ক্ষান্ত হবে না। কথা বুঝছেন? হ্যাঁ, তাহলে যাই হোক, ফাঁকে ফুঁকে গেলে আর কি বলা হয়, সময় কম। হ্যাঁ, কোষ্ঠীকামে বলা হচ্ছে, শোনেন, কোষ্ঠীকামের রাগের ব্যাপারে সেকেন্ড গ্রেড বলছে আমাদের সেকেন্ড গ্রেড। না না, দয়া মায়ার সাথে রাগের সম্পর্ক নাই। একটা মানুষের ভিতরে রাগেরও চেম্বার আছে, দয়া মায়েরও চেম্বার আছে। যখন যেটা ওঠে সেইটা ব্যবহার করে, কথাটা বুঝছেন? পরিস্থিতিরও ব্যবহার করে। তো কোষ্ঠীকামের সেকেন্ড গ্রেড রাগ মানে ভালোই রাগ, এই জন্য বলা হচ্ছে ইরিটেবল টেম্পারমেন্ট, রাগ কিন্তু ভালো আছে। না, এই যে আমার কথাটা বোঝেন, আমার মধ্যে দয়া আছে, আমার মধ্যে আবেগ আছে, ইমোশন আছে, আমার মধ্যে দয়া মায়াও আছে, আমার মধ্যে রাগও আছে। যখন যেটা আর পরিবেশ পাই সেইটা মারি দিই, মানে যাই হোক, তাহলে পরিবেশের অপেক্ষা এগুলো থাকে। আচ্ছা, মেন্টাল জেনারেলে আর একটা পয়েন্ট আছে যে এরা অসুস্থ হয় সাপ্রেস ইরাপশনের কারণে অসুস্থ হয়। এসএসডির নাম শুনে নাই? সাপ্রেসড অফ স্কিন ডিজিজ, হ্যাঁ, চাপা দেওয়া। তো সাপ্রেস ইরাপশন, তার মানে ইরাপশনে যেহেতু আসছে, তার মানে স্কিন যত ধরনের ডিজিজ আছে, যে কোনো ধরনের স্কিন ডিজিজ কেউ যদি সাপ্রেসড করে কোনো মানে বৈসদৃশ্য পদ্ধতিতে, অন্য কোনো পেথিতে, হ্যাঁ, বা হোমিওপ্যাথির কোনো মানে যে ওষুধ না, ভিন্ন ওষুধ প্রয়োগ করে কেউ যদি সাপ্রেসড করে, তা তার কারণেও কিন্তু ভবিষ্যতে এই রোগী কোষ্ঠীকামের যে রোগগুলো হয় সেই রোগে আক্রান্ত হয়।
কথাটা বুঝছেন? তাহলে আমরা যদি শর্টে বলি যে এলিমেন্টস ফ্রম লং লাস্টিং গ্রিপ অ্যান্ড সরোস, লস অফ স্লিপ, নাইট ওয়াচিং, সাডেন ইমোশন, ফিয়ার, ফ্রাইড, জয়, অ্যাঙ্গার অর ভ্যাকসিনেশন, সাপ্রেসড ইরাপশনস। তাহলে আর 55 যদি বাজে আমরা এখানে যাই হোক। আচ্ছা, তাহলে শুনেন, এই এতগুলো তো কথা বললাম, দুই একটা রুব্রিক নিয়ে আলোচনা করি। তাহলে আপনারা ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট একটা বলে গেছে। গ্রিফ এলিমেন্টস ফ্রম, একটা সবজি আছে গ্রিপ, GRIEF, গ্রিপ এলিমেন্টস ফ্রম। এরা কথাগুলো একটু উল্টে পাল্টা লেগছে, মানে এলিমেন্টস ফ্রম গ্রিপ, মানে এর কথা হচ্ছে কিন্তু রেপোর্টের ভাষায় এইভাবে আছে, কিন্তু আসলে বুঝবেন অসুস্থ হয়েছে গ্রিপ মানে কি দুঃখ কষ্ট থেকে অসুস্থ হয়েছে। এলিমেন্টস ফ্রম লাভ, ডিসঅ্যাপয়েন্টেড, ভালোবাসায় ব্যর্থ হয়ে অসুস্থ হয়েছে, ইগনেশিয়া নাট্টাম্বরের মতো ভালোবাসায় ব্যর্থ হয়ে অসুস্থ হয়েছে। তারপরে এক্সাইটেবল ইমোশনাল এলিমেন্টস ফ্রম, ইমোশন থেকে এক্সাইট হয়েছে, ইমোশনাল এক্সাইটমেন্ট থেকে অসুস্থ হয়ে গেছে। তারপরে আছে জয় এলিমেন্টস ফ্রম এক্সেসিভ, মানে জয় থেকেই সে অসুস্থ হয়ে গেছে। মোটামুটি এগুলোই হচ্ছে এর রুব্রিক। আপনারা মাইন্ড সেকশনে গেলে, যেহেতু মাইন্ড নিয়ে কথা বলতেছি, মাইন্ড সেকশনে এই রুব্রিকগুলো সবগুলো বর্ণনা করা আছে। মার্ফি থেকেও বলছে যে মাইন্ড চ্যাপ্টারে অ্যাঙ্গার জেনারেল এলিমেন্টস ফ্রম, তারপরে স্কিন ইরাপশন, স্কিন সেখান থেকে অসুস্থ হয়, এটা মার্ফির থেকে তুলে ধরা হয়েছে। এখন এই গেল আমাদের মেন্টালের 1 নম্বর পয়েন্ট, এলিমেন্ট ফ্রম কোন কীভাবে অসুস্থ হয়। আর 2 নম্বর পয়েন্ট মুড, এর মুড কেমন, মানে এই মুড মানে কি, মনোভাব, মেজাজ। মুড মানে মেজাজ কিরকম, তো মেজাজটা স্যাড অ্যান্ড মেলাঙ্কলিক। স্যাড মানে দুঃখিত, দুঃখ এবং বিষণ্ণ, বিমর্ষ, বিষাদ। বিষণ্ণ কেউ যদি হয়, আসলে কখন মানুষ বিষণ্ণ হয়, শোকে দুঃখে যখন মানুষ একেবারে এক্সস্টেড, পর্যদুস্ত হয়ে যায়, যখন কাহিল হয়ে যায়, যখন কোনো রাস্তা খুঁজে পায় না, তখন দেখবেন সেই লোকটা এমন ভাবে বসে থাকে, হ্যাঁ, মন মরা হয়ে বসে, বিষণ্ণ হয়ে বসে, বিমর্ষ হয়ে বসে, তার আর কিছু ভালো লাগে না। তো এখানে বলছে মুড আছে স্যাড অ্যান্ড মেলাঙ্কলিক মানে বিষণ্ণ। ফ্রম গ্রিফ অ্যান্ড সরো উইথ উইপিং, এই যে সাথে চোখ দিয়ে পানিও পড়ে, কারণটা এই যে অনেক দিনের দুঃখ যাতনা বেদনা থেকে এই স্যাড অ্যান্ড মেলাঙ্কলিক হয়ে গেছে। সামান্য কারণে শিশু কাঁদতে থাকে, শিশুরা সামান্য কারণে কাঁদতে থাকে। রুব্রিক, মাইন্ড হচ্ছে মার্ফির মাইন্ড থেকে মেলাঙ্কলি মুড, আর ক্যান্টের মাইন্ড থেকে উইপিং টিয়ারফুল মুড অফ দ্য লিস্ট ওরি চিলড্রেন। বাচ্চাদের জন্য একটা রুব্রিক দিয়েছে, বাচ্চারাও হইতে পারে যে সবসময় বাচ্চা কাঁদতেছে, সামান্য কারণে বাচ্চা কাঁদে, সামান্য। এটা কোনো সুস্থ বাচ্চা কি সামান্য কারণে কাঁদবে? তাহলে কোন বাচ্চা সামান্য কারণে বাচ্চা কাঁদতেছে, তাহলে তার মানে বাচ্চা মারাত্মক অসুস্থ, তাই না বিষয়টা? তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে আমরা পাইলাম মেন্টাল জার্ন থেকে এলিমেন্টস ফ্রম একটা পাইলাম, তারপরে পাইলাম আমরা মুডটা দেখলাম আমরা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টেন্স সিম্প্যাথি ফর সাফারিং অফ আদার্স। ইন্টেন্স সিম্প্যাথি মানে তো আমরা বুঝছি, মানে গভীর সহানুভূতি অন্যর, মানে সাফারিং অফ আদার্স মানে অন্যের দুঃখ কষ্টে এই রুগী গভীর সহানুভূতি দেখায়। এই রুগী হাঁস, মুরগি, গরু, ছাগল, এই যে পশু পাখি, এগুলোর ব্যথায়ও তার চোখ দিয়ে পানি পড়ে, মানে এত তার দয়া মায়া, সিম্প্যাথেটিক মাইন্ডেড, খুবই দয়া মায়া। সেই জন্য গ্রেড 1 নম্বর ইন্টেন্স সিম্প্যাথি ফর সাফারিং অফ আদার্স। ক্যান্টের মাইন্ড থেকে বলছে উইপিং টিয়ারফুল মুড, সিম্প্যাথি অফ আদার্স, মানে অন্যের কষ্টে সে কাঁদে বসে বসে, মানে নিজের কষ্টে না, অন্যের কষ্টে সে। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের গেল, এখান থেকে আমরা শেষ করতে হচ্ছে। এরপরে ফিজিক্যাল জেনারেল আমরা ঢুকবো। তো মেন্টাল জেনারেলের লাস্ট পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে ইন্টেন্স সিম্প্যাথি ফর সাফারিংস অফ আদার্স, এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এরপরে ফিজিক্যাল জেনারেলে আমরা প্রিয়ার থেকে এসে নামাজ পড়ার পর এসে খাওয়া দাওয়ার পর ইনশাল্লাহ সুযোগ পাইলে, আবার আল্লাহ সুযোগ দিলে এটা শুরু করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।